দিনভর নজর ছিল শামশেরগঞ্জের দিকে এবং শামশেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন সাজা ঘোষণা এবং 13 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। আজ ঠিক কি হলো আদালতে আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করবো। আবির রয়েছে আমার সঙ্গে, সরাসরি জানাতে পারবে আরো বিস্তারিত এই বিষয়ে। আবির, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানটান উত্তেজনা ছিল হচ্ছে জঙ্গিপুর আদালতে। কোর্টরুম এবং কোর্টরুমের বাইরেও একই রকম ভাবে উত্তেজনা বজায় ছিল। এমন একটি ঘটনা যে ঘটনাকে ঘিরে চলতি বছরের এপ্রিল মাস থেকে আমরা জানি যে দেশীয় রাজনীতিতে বারবার ধরে বিভিন্ন রকমের চর্চা হয়েছে, রাজনৈতিক মহলে এই চর্চা বারবার ধরে আরো বেশি করে তৈরি হয়েছে। তো এহেন পরিস্থিতিতে আজকে সাজা ঘোষণার আগে সরকারের তরফ থেকে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি বারবার ধরে উল্লেখ করেছেন যে কেন এটাকে বিরলতম ঘটনা হিসাবে দেখতে হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা এই অপরাধটা ঘটিয়েছেন তাদের যে ভূমিকা, তাদের যে বর্বরচিত পৈশাচিক যে উল্লাসের যে বিষয়, এমনকি সেখানে নিছকই লুটতরাজ করতে যাওয়ার জন্য নয়, একদম পরিকল্পনা করে খুনের ঘটনার জন্য আগে থেকে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া, পরবর্তী সময় সেই সিসি ক্যামেরার তার নিয়ে চলে যাওয়া, আরো বিভিন্ন তথ্য প্রমাণ নষ্ট করা, তাদের যে চেষ্টার প্রসঙ্গের কথা উল্লেখিত তিনি করেন। এবং এই গোটা ঘটনা তদন্ত করতে গিয়ে সাক্ষী, অন্যদিকে যারা আই উইটনেস ছিলেন তাদের বয়ান, অন্যদিকে ফরেন্সিক এভিডেন্স, যাবতীয় কিছুর ক্ষেত্রে দাঁড়িয়ে যেন দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ডেথ সেন্টেন্সের প্রসঙ্গের কথা বারবার ধরে তার বক্তব্যে উঠে আসে। যদিও যারা সাজাপ্রাপ্তদের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তাদের তরফ থেকে তাদের বয়সের কথা উল্লেখ করে বা তাদের যে সামাজিক অবস্থান, প্রথম অপরাধ, এই সমস্ত কিছুর ঘটনার কথা তারা বারবার ধরে উল্লেখ করেন এবং শেষমেশ দেখতে পাওয়া যায় যে একেবারে সন্ধ্যার সময় বিচারক অবিতাভ মুখোপাধ্যায় তিনি যে শাস্তি শোনান সেখানে খুব সংক্ষেপে তিনি যাবজ্জীবন কারাদণ্ড এবং ডাকাতি বা বাকি ধারাগুলোর ক্ষেত্রেও কি ধরনের শাস্তি হয়েছে সেই প্রসঙ্গের কথা এবং যে 15 লক্ষ টাকা যে জরিমানা দিতে হবে তার পরিবারকে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে তিনি কোর্টরুম থেকে বেরিয়ে যান। ফলে আজকে একদম দিনভর টান নাটকীয় উত্তেজনা বজায় ছিল জঙ্গিপুর মহকুমা আদালত চত্বরে। একেবারে আবির সঙ্গে থাকো। 103-এর 2 ধারা যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রাভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, 5000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য পেনাল্টি দেওয়া হয়েছে। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। আমরা এই পুরো মামলাটাতে 38টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম। ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, আমাদের অনেক রকমের এভিডেন্স ছিল এই মামলাতে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। কোথাও গিয়ে আমরা ওনাদের ডেথ পেনাল্টিটাকে একটু হলেও কাটেল করতে পেরেছি, কিন্তু তবু আমরা এই রায়ে সন্তুষ্ট নই, মানে সমগ্রভাবে সন্তুষ্ট নই। কারণ হচ্ছে যে এত তাড়াতাড়ি কখনোই সেশন ট্রায়াল কমপ্লিট করা সম্ভব নয়। সেটা একটা প্রসিডিওর থ্রু দিয়ে আরো বেটার হলে ভালো হতো এবং এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে হাইকোর্টে অ্যাপিলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছি। আমাদের সেটাই ডিমান্ড ছিল যে ডেথ পেনাল্টি এটা নয়, কারণ দিস ইজ নট এ রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম। একটা খুন হলো, 2 জন মারা গেলেন, এটা একটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে খুনটা হয়েছে, কিন্তু 13 জনের একসাথে তো হয় না। সেটা যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি, যাতে ঘটনার দিন ঘটনাস্থলে সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি, তাদের প্রবেশ এবং প্রস্থান সংশয়াতীতভাবে প্রমাণিত হয়। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের, যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটাচলার ফুটেজ দেখা গিয়েছিল তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস, হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। সেই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি এবং 2 যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে এবং গণপিটুনিতে মৃত্যু 103-2 103 বিএনএস এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন। 8 মাস 10 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা।
আবারও আবিরের কাছেই যাব। আবির, যে প্রশ্নটা বারবার করে উঠে আসবে স্বাভাবিকভাবেই যে 13 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হলো, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী তার তরফ থেকে তো জানানো হয়েছিল ফাঁসির কথা, মানে ফাঁসির আবেদন জানানো হয়েছিল, তাহলে কোন গ্রাউন্ডে সেটা হলো না? দেখো, প্রথমত হচ্ছে যে বিষয়গুলো আজকে আদালতেও দেখতে পাওয়া গেল, সেখানে সরকারি আইনজীবী তথ্য প্রমাণের ওপর জোর দেন। একই সঙ্গে উল্লেখ করেন এদেরকে যদি যাবজ্জীবন কারাদণ্ড যদি দেওয়া হয়, অর্থাৎ যদি মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয়, তাহলে এদের যে দোষ তা নিয়ে একটা সামাজিকভাবে একটা প্রভাব পড়তে শুরু করবে। অনেকেই ভাববেন, তার কারণ হচ্ছে আজকে তিনি বারবার ধরে যে ভিডিও ভাইরাল হয়েছিল তাদের সেই প্রসঙ্গের কথা তোলেন। একই সঙ্গে বলেন যে এরা যদি সত্যি এই ধরনের যদি ঘটনা না ঘটাতে চাইতো, তাহলে দেখতে পাওয়া যেত যখন ওইভাবে রক্তাক্ত অবস্থাতে দুজন পড়ে রয়েছেন, এদের কেউ কিন্তু সাহায্য করার জন্য কেউ এদেরকে হাসপাতালে নিয়ে যাননি, এবং এটিকে নিছক যে ডাকাতি বা লুটতরাজ করার ঘটনার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু কোথাও গিয়ে আইনজীবীরা মনে করছেন যেভাবে এদের বয়সের কথা, এদের যে সমাজে, তার কারণ আজকে যখন বিচারক এদের প্রত্যেকের সঙ্গে যখন কথা বলছিলেন, তাদের ওপর পরিবার কতটা নির্ভরশীল, পরিবারের কতজন সদস্যরা রয়েছেন, তারা কি কাজ করতেন, তাদের যে অর্থনৈতিক যে প্রসঙ্গ সেটা সামাজিক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, সেই প্রসঙ্গের কথা বারবার এদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করেছেন, সেটাও আজকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন যেটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে তিনি দেখেননি, এবং সেই কারণেই হচ্ছে সাজাপ্রাপ্তদের তরফ থেকে আইনজীবীরা যে প্রসঙ্গটি উত্থাপন করছিলেন, যে প্রথমবার তারা এই গোটা ঘটনাটি ঘটিয়েছেন, তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং তারাও বেশ কতগুলো জাজমেন্টের কথা গোটা দেশের রেফারেন্স তারা টেনেছেন। তো সেগুলোকে উল্লেখ করে সম্ভবত ফাঁসি বা মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বেশ আবির, ক্রাইম ইজ ক্রাইম, ক্রাইমের কোনো ধর্ম হয় না, তো এটা একটা ক্রাইম। এবং এখানে ভারতবর্ষের এক্সাম্পল অনেকগুলো রয়েছে মব লিঞ্চিং এর। আমাদের দুটোই অপশন খোলা ছিল, একটা যাবজ্জীবন অথবা ডেথ। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন। ডেথ কেন দিলেন এজন্য উচ্চ আদালতে যাওয়ার কিরকম? এটা আমরা আলোচনা করবো গভর্নমেন্টের অফিসারদের সাথে, যদি মনে হয় ডেফিনেটলি আমরা যাব। যাবজ্জীবন নয়, ফাঁসি চান শুভেন্দু অধিকারী। হরগোবিন্দ চন্দনের পরিবারকে পাশে নিয়ে উচ্চ আদালতে যাওয়ার বার্তা বিরোধী দলনেতার। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না, এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব। আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই।